আবু সাইদ নেশাগ্রস্ত ছিল, তাকে পুলিশ গুলি করে নাই। আমি আনম আয়াস, জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক, এবং আমি সেই জুলাই গণ অভ্যুত্থানের দিকে এখনো আছি। আপনার মতো বারবার রাজনৈতিক দল পরিবর্তন করছি না। আমি স্পষ্ট বলছি যে আমাকে মানে প্ল্যানিং করে হত্যা করা হবে, যেটা তারা অসংখ্য হাজার হাজার আইডি দিয়ে পোস্ট করতেছে। এটা নিয়ে আমি মোটেও ভয় পাচ্ছি না। বা তাকে যদি কেউ ডিম থেরাপি দিতে পারে, তাহলে আমি তার সাথে ব্যাট শেয়ার করবো। কি করবো? আমি মৌখিক কথা বলতেছি না, আমি আপনাকে প্রমাণ দিতেছি। আপনি পড়েন তো কে বলছে এই কথাটা, যে আওয়ামী লীগের নেত্রী, তার নামটা কি দেখেন লেখা আছে নিচে। আমি কোন রাজনৈতিক দলের না, আমি বাংলাদেশের মানুষের। এবং আমি মনে করি সরকারের প্রধান কাজ হচ্ছে এখন, যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা নির্বাচিত সরকার, তাদের প্রথম এবং প্রধান কাজ হবে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই যাচাই বাছাই করে আহতদের পূর্ণাঙ্গ লিস্ট এবং শহীদদের পূর্ণাঙ্গ লিস্ট কমপ্লিট করা। আমার দেশবাসীর কাছে, আমার জুলাই যোদ্ধা ভাই এবং শহীদ পরিবারের একটাই দেওয়া থাকবে, শহীদ উসমান বিন হাদি হত্যার বিচার এবং গণ অভ্যুত্থানে যে সকল হত্যা হয়েছে সকল বিচার যেন হয় এবং খুনি হাসিনার যেন ফাঁসি হয়। ইন্টিরিম সরকার ব্যর্থ, বর্তমান সরকারও ব্যর্থ। তো আসলে হয়েছে কি জানেন, বিপিনুর করছে নিজের জন্য, আর সাদিক কায়েম করছে ডাকসুর জন্য, ডাকসুর শিক্ষার্থীর জন্য, বাংলাদেশের মানুষ। আসলে একটা মহিলা না, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী, শান্তা ফারজানা, লেডি কিলার। তো আমরা তো ভাই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক, আমরা তো সরকারকে ভয় পাই না। এই সরকার কেউ ভয় পায় না, আগের সরকার কেউ ভয় পায় নাই। যদি আগের সরকারকে ভয় পাইতাম তাহলে আজকে সরকার থাকতো, আমরা জেলখানায় থাকতাম, নাহলে আয়নাঘরে থাকতাম। আমরা স্পষ্ট বলি, যেখানে যারা দুর্নীতি করবে সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব, তার বিরুদ্ধে কথা বলবো। সুপ্রিয় দর্শক, সোনালী সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হুসাইন। আর আজকে আমার অনুষ্ঠানে যে আমন্ত্রিত অতিথি রয়েছেন, আপনারা তাকে সবাই চেনেন এবং তাকে দেখলে আপনারা সবাই চিনবেন। সমসাময়িক সময়ের সবচেয়ে সাহসী এবং বিপ্লবী কণ্ঠস্বর আনম আয়েশ। আনম আয়েশ, আমাদের সোনালী স্টুডিওতে আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ সোনালী স্টুডিওকে, রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমরা শুরুতে আমরা আলোচনায় যাচ্ছি যে আপনারা আজকে একটা অনুষ্ঠান ছিল আপনাদের এসডিএফ এর। আপনারা মূলত জুলাই এবং হাদি হত্যার বিচারের যে দাবিটি করছিলেন, সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী বর্তমান সরকারের কাছে হাদি হত্যা এবং জুলাইয়ের বিচারের ব্যাপারে? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর অতিবাহিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন পর্যন্ত আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি হামলা করেছে, আহত করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তাদেরকে এখনো পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলাতে পারেনি। সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। সেই জায়গা থেকে 12ই ফেব্রুয়ারির পর জাতীয় নির্বাচন হইল। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের পরবর্তী সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই আশা থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে সেই সকল খুনিদেরকে অতি দ্রুত ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। একই সাথে শহীদ উসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারী খুনি ফয়সাল সহ তার সহযোগীকে ভারত থেকে এনে জনসম্মুখে অতি দ্রুত তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আগামী দিনে যেন কোনো বিপ্লবীকে এইভাবে হত্যা না করতে পারে, এমন ভাবে সেই খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, এমন কষ্ট তাদেরকে দিতে হবে যেন আগামীতে তারা মানুষকে যেন হত্যা করতে তাদের বুক কাঁপে। আপনি হাদির সাথে অনেকদিন আন্দোলনও ছিলেন। আপনি হাদির সাথে নির্দিষ্ট কোনো স্মৃতির আছে যে তার কাছে আপনি ইন্সপায়ার হয়ে কথা বলতে পারেন বা এরকম কিছু? আমি হাদি ভাইকে একটি প্রোগ্রামে পেয়েছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। সেই প্রোগ্রামে ভাই চমৎকার বক্তব্য রেখেছিলেন। তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে ভাইয়ের সাথে 15 মিনিট কথা হয়, আমি আমার বিস্তারিত বলি। তো সেই সময় ভাই শুধু আমাকে কথা বলেছিলেন, দেখো বিক্রি হওয়া যাবে না, টাকা মানুষ দিলে টাকা নেওয়া যাবে, বাট সেই টাকা কিন্তু খরচ হয়ে যাবে, কোনো অবৈধ টাকা পয়সা ধরা যাবে না, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, দোয়া নিতে হবে, কারণ দোয়াটা থেকে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়। এবং তুমি যখন ন্যায় ইনসাফ ও আজাদির লড়াইয়ে থাকবা, তখন তোমার বিপক্ষের লোক দাঁড়াবে, তোমার সমালোচনা করবে, তুমি মানুষের যারা অন্যায়মূলক কাজ করে তারা তোমাকে দু চোখে দেখতে পারবে না, তুমি আলটিমেটলি তাদের টার্গেট হবা, তুমি তাদের শত্রু হয়ে যাবা। কাজেই আমি বলছি তোমাকে যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তরুণ প্রজন্মকে ন্যায়ের পক্ষে তারা যেন পথ চলে, সেটা তাদেরকে ধারণা দেওয়া।
আপনারা যারা পরিবর্তনে আসে জুলাই আন্দোলন করেছিলেন, জুলাই সরকার পট পরিবর্তনের পর আপনাদের যারা সমন্বয়ক ছিলেন, সমন্বয়করাও তো সেই স্বচ্ছতার জায়গায় দেখাতে পারেনি। আপনি যে ন্যায়ের কথা বললেন, যে স্বচ্ছতার কথা বললেন, এখন যারা আসছিলেন যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল তারাও তো সেই সততা এবং ন্যায়ের পরিচয়টা দিতে পারেননি। বিষয়টা হচ্ছে কি, দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র কয়েকজন সমন্বয়কই কিন্তু রাজপথ দখল করে নাই। বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হাই স্কুলের শিক্ষার্থী, সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, শ্রমজীবী মানুষ সবাই নেমে এসেছিল। কিন্তু ঢাকা যেহেতু রাজধানী, শাহবাগ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় যারা ঢাকা কেন্দ্রিক, ঢাকা ইউনিভার্সিটি এবং আশেপাশে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ছিলেন, তারাই বেসিক্যালি আন্দোলনটা হেডলাইনে ছিলেন এবং ফ্রন্ট লাইনে ছিলেন। তো সেই জায়গা থেকে দেখেন, টাকা এমন একটা জিনিস, টাকার জন্য বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয় ছেলের, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়। তো সেই জায়গা থেকে জুলাই পরবর্তী সময় আমাদের যেটা করার দরকার ছিল, প্রাথমিক অবস্থায় জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার এবং জুলাই শহীদ যারা হয়েছে তাদের পুনর্বাসন, যারা আহত হয়ে তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন করা। আসলে সেই জায়গা থেকে ইন্টিরিম সরকার ব্যর্থ, বর্তমান সরকারও ব্যর্থ। যদি তারা তাদের কার্যক্রম করে প্রমাণ করতে পারে যে না, তারা জুলাইয়ের পক্ষের শক্তি এবং জুলাইকে তারা ধারণ করে, তাহলে তাদেরকে, আহতদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের সঠিক চিকিৎসা দিতে হবে এবং শহীদদের যে পরিবার আছে তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে জুলাই আন্দোলনের সময় একটা নিহতের সংখ্যা নিয়ে একটা মতভেদ দেখা যায়। এক একজন এক এক সংখ্যা প্রকাশ করছে, জাতিসংঘ একটা সংখ্যা প্রকাশ করছে, বাংলাদেশ সরকার একটা আচ্ছা, সংখ্যা এখন প্রকাশ আমি করছে। বলি, এখন এক্স্যাক্টলি সংখ্যাটা কত হবে? আচ্ছা আমি বলি, এখানে গভর্নমেন্টের খাতা অনুযায়ী 834 জন, এটা হচ্ছে গ্যাজেটভুক্ত। কিছু প্রসিডিউরের কারণে, কারণ একজন শহীদ ভাইকে যখন গ্যাজেট করা হবে, তার সার্বিক দিক চিন্তা ভাবনা করে গ্যাজেট করতে হবে, আইন থেকে শুরু করে যাচাই বাছাই করা হয়। তো এখনো পর্যন্ত প্রায় 800-র অধিক গ্যাজেট মানে হয়নি, যেগুলো পেন্ডিং আছে, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে হবে। হয়তো বা কারো পরিচয়পত্রের সমস্যা আছে বা কারো ঠিকানার সমস্যা আছে, সেগুলো যাচাই বাছাই করছে। এখন আমি যদি আপনাকে বলি, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র 1400 শহীদ হয় না, আরো বেশি হয়েছে। এখন আমি সেটা কিভাবে বলবো? যারা ফুটপাতে ঘুমায়, যারা অনেকে আছে যারা পিতা মাতাকে ছেড়ে ঢাকা শহরে এসেছে, বা যারা পিতা মাতা যাদের সন্তানদের খবর পাচ্ছে না, অসংখ্য আছে, এরকম আছে না? তো তারাও তো শহীদ হয়েছে। এখন তাদের তালিকাটা কিভাবে হবে? কারণ তাদের তো কোনো গার্ডিয়ান নাই। তাদের গার্ডিয়ান থাকলে অবশ্যই বিভিন্ন দপ্তরে দৌড়াইতো। তো শহীদ 2000-এর অধিক হবে, কম হবে না। আপনারা 2000 বলছেন, এটার এক্স্যাক্টলি কোনো তথ্য আছে? এটা তো আমরা আপনাকে বললাম যে আমাদের এখন পর্যন্ত 834 জন গেজেটভুক্ত গভর্নমেন্ট আরেকটা লিস্ট বিষয় অনুযায়ী। হচ্ছে, এই যে আহত নিহত সংখ্যাগুলো এক্স্যাক্টলি করার জন্য জুলাই ফাউন্ডেশনের একটা কাজ থাকার কথা। জুলাই ফাউন্ডেশন আসলে কি করছে, হঠাৎ করে নতুন সরকার আসার পরে জুলাই ফাউন্ডেশনটা মূলত একটু স্থবির হয়ে আছে। এটার কারণ কি? আজকে পর্যন্ত যতটুকু জানি 6 মাসের বেতন, বিল্ডিং ভাড়া, ইলেকট্রিসিটি ইত্যাদি হলো বকেয়া। তো এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে বিভিন্নভাবে ফান্ডিং হইতে পারে, তারা টাকা খরচ করতে পারে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হলো, যারা আহত হলো, যাদের বিনিময়ে আপনি আজকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদেরকে যদি অবহেলা করেন তাহলে এটা খুবই লজ্জার হয়। তো সেই জায়গা থেকে আমরা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত আমরা একটাই রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে অতি দ্রুত জুলাই ফাউন্ডেশনে যেন তাদের যেই নিয়মিত যে অর্থটা দরকার হয় সেটা যেন তারা দিয়ে থাকে। তাহলে হয়তোবা জুলাই যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যে টেক কেয়ারটা এটা খুব সুন্দরভাবে চলবে। গভর্নমেন্টের প্রটোকলে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাতায়াত, বিভিন্ন কর্মসংস্থান, উদ্বোধন সবকিছু যদি চলে, তাহলে এটা কেন চলবে না? এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি সরকারের প্রধান কাজ হচ্ছে, এখন যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা নির্বাচিত সরকার, তাদের প্রথম এবং প্রধান কাজ হবে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই যাচাই বাছাই করে আহতদের পূর্ণাঙ্গ লিস্ট এবং শহীদদের পূর্ণাঙ্গ লিস্ট কমপ্লিট করা। আচ্ছা, আপনার কাছে আমরা জুলাই নিয়ে এটাই সর্বশেষ প্রশ্ন, এরপর আমরা অন্যদিকে যাব। আপনারা যে উদ্দেশ্যে, যে পরিবর্তনে আসে আপনারা মাঠে নেমেছিলেন, সেই পরিবর্তন হয়েছে, কিন্তু আদৌ কি আপনারা যে উদ্দেশ্যে করেছিলেন সেই উদ্দেশ্যটা? বিষয়টা হচ্ছে শুধু ক্ষমতার হাত বদল হয়েছে। আমাদের অসহায় মা বোন ভাইদের সন্তান হারিয়েছে,
আমাদের অসংখ্য ভাই বোনরা তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে। একটা সরকারের হাত থেকে আরেকটা সরকার ক্ষমতা পেয়েছে, কিন্তু সংস্কার হয় নাই। আপনি দেখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গুম ছিলেন শিলংয়ে। আমাদের একজন এমপি আছে, সংসদে কথা বলেন, উনার হাজবেন্ড ইলিয়াস আলী গুম ছিলেন। তাহলে উনারা গুম থাকাকালীনও কেন গুম অধ্যাদেশ বাতিল করতে হবে? এটা খুবই অন্যায়। আমাদের বিচার প্রক্রিয়ায় সংস্কার হয় নাই, পুলিশের সংস্কার হয় নাই, সচিবালয় সংস্কার হয় নাই, এবং বাংলাদেশে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কোনো কিছুরই সংস্কার হয় নাই। উল্টো লুটপাট হয়েছে, একজনের খাবার আরেকজনে খাইছে। আগে 1 টাকা খাইতো, এখন 2 টাকা খায়। তাহলে আপনাদের লাভটা কি? আপনারা যে এই যে এক শাসককে তাড়াইলেন, স্বৈর শাসক হিসেবে তাকে তাড়াই দিলেন, এখন যদি আরেক স্বৈর শাসককে আপনারা বসান, তাহলে এটা কি? আসলেই এখন যদি কেউ আবার সেই ফ্যাসিস্টের মতো চলতে চায়, ফ্যাসিস্টের কায়দার মতো চলতে চায়, খুনি হাসিনা তো অনেক শক্তিশালী ছিল, 17 বছরে তার নিপীড়ন অত্যাচার বাংলাদেশের মানুষ পেয়েছে, তার অনেক অর্থ ছিল। কাজে বর্তমান সরকার আসছে মাত্র 6 মাস হইল, তারা খুনি হাসিনার থেকে শক্তিশালী না। তারা যদি এরকম অত্যাচার নিপীড়ন চালাতে চায়, আবার ফ্যাসিস্ট হতে চায়, তাহলে তাদেরকেও ইনশাল্লাহ আমরা মানে রাজপথে আন্দোলন করে তাদেরকেও ইনশাল্লাহ রাজপথ থেকে বিতাড়িত করব। তারা প্রস্তুত হবে, অসুবিধা কি? ওকে, আমরা একটু ভিন্ন বিষয়ে যাচ্ছি। আমরা একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি একটা মহিলাকে থাপ্পড় দিচ্ছেন, ফারজানা সান্তাকে। আসলে সেই দিন ঘটনাটা কি ঘটেছিল? আসলে দেখেন, একটা ঘটনার পিছনে অনেকগুলো কারণ থাকে। আসলে একটা মহিলা না, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী, শান্তা ফারজানা, লেডি কিলার। সে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা দেখবেন গণমাধ্যম কর্মী আপনারা, এবং আপনি একটা প্রতিষ্ঠানকে ওন করেন, সে জায়গা থেকে সোশ্যাল মিডিয়া বক্তব্য দিচ্ছে আবু সাইদ নেশাগ্রস্ত ছিল, তাকে পুলিশ গুলি করে নাই। অথচ মিডিয়ার রেকর্ড বিশ্বব্যাপী দেখেছে, বলছে শহীদ উসমান বিন হাদি জঙ্গি, জনাব তারেক রহমান জারাত সন্তান, অবৈধ প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে জুলাইকে বিকৃতি করে, কারণ নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তো প্রকাশ্যে আসতে পারে না ব্যানার নিয়ে, তো এই আওয়ামী লীগের লোকজনই বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশায় চলে আসে। তাদের মধ্যে একটা লেডি কিলার হচ্ছে শান্তা ফারজানা। তো সে যখন এগুলো নিয়ে গালাগালি করছিল, আমরা প্রথমে শাহবাগ থানায় অভিযোগ করি, রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর পক্ষ থেকে তাদেরকে জানাই। আমরা আইনকে যেহেতু শ্রদ্ধা করি, কিন্তু আইন তাদেরকে তোয়াক্কা করে নাই। তারা এই আইনকে পকেটে রাখে, তাদের টাকা আছে। পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ করি। পরবর্তীতে খেয়াল করি যে তারা জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই স্থিতিস্তম্ভ, যে স্তম্ভ দেখলে আওয়ামী লীগের গা শিরশির করে, জলে চুলকায়, যে স্তম্ভের কারণে তারা এখন ভারতে, সে স্তম্ভতে প্রকাশ্যে দিবালোকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রেস ক্লাবের সামনে তারা জুতা নিক্ষেপ কর্মসূচি করে। আসলে এটা আমরা জুলাইয়ের পক্ষে শক্তি যারা আছি, তাদের এটা রক্তক্ষরণ হয়, কষ্ট পাই। তো সেই জায়গা থেকে প্রতিবাদ করা, প্রাথমিক অবস্থায় তাকে আমরা তার অফিসে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে আঘাত করতে চায়। তার ব্যাগে একটা লাঠি থাকে এবং সে লাঠিকে বারবার আঘাত করার চেষ্টা করে। অফিসে বোঝাতে গিয়ে তাকে না, তাকে না, আমাদের একটা টিম তার অফিসে প্রথমে বোঝাতে যাই, তাকে পাইনি, তার অফিসে তালা লক করি। তার হাজবেন্ডও নিষিদ্ধ সংগঠনের, মোমেন মেহেদি। তালা লক করার পরে আমরা যখন নেমে চলে আসি, তখন সে আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেপেলেদের ফোন দিয়ে আসছিল, তোমরা আসো। তখন আবার নিচ থেকে আমরা আবার তাকে ফলো করি, তার পিছন পিছন যাই, গিয়ে তাকে আবার সেখানে পাই। তাকে সেখানে পাওয়ার পরে তাকে বলি যে জুলাইকে নিয়ে কটাক্ষ করা যাবে না, ক্ষমা চান, জুলাই এইকে নিয়ে কটাক্ষ করা যাবে না। তখন বলে যে না, জুলাই সিডিআই, আমাদের সামনে বলে। এবং আমাদের যে সংগঠক আছে তুইন ফরাজি, তার একটা হাতে সমস্যা, জানেন আপনারা, তাকে হাত আঘাত করতে চায়, তার ব্যাগ থেকে একটা লাঠি বের করে আমাকে এইভাবে করতে চায়। আসলে অনেক সময় হয় কি, মিডিয়ার ভাইরা কিছু কিছু অংশ কেটে দেয় আর পিছনেটা দেয় না, তো আসলে ওটা দেয় নাই। তো আমাকে বারবার যখন আঘাত করতে চায়, তখন আমি সে যেহেতু আবার অনেকে বলছিল যে আমাকে মারতে যেন আসে, অনেকে আসতেছে, তো আমি তাকে বাম হাত দিয়ে তার ডান গালে প্রতিহত করি, কারণ বাম হাতটা আমি ওয়াশরুম ইউজ করি, তো তার মতো নোংরা মহিলাকে আমার বাম হাতটাই যথেষ্ট। এবং দেখবেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মানুষ অসংখ্য খুশি হয়েছে, কারণ সে ইসলাম বিরোধী কথা বলেছে, প্রফেসরদের নিয়ে কথা বলেছে, ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কথা বলছে, নাহিদ ইসলামকে নিয়ে কথা বলছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছে, আবু সাইদকে নিয়ে কথা বলছে, কার বিরুদ্ধে সে কথা বলে নাই। সেজন্য আমি তাকে
আসলে তাকে গুরুত্ব দেওয়ার এতটা প্রয়োজন ছিল না। আপনি আঘাত করার পরে এটা আরো বেশি ভাইরাল হয়েছে এবং এটা বেশি জাতীয় ইস্যুতে পরিণত আচ্ছা, হয়েছে। এখন আপনি শুনেন, তাকে তো আমরা কোনোভাবে থামাইতে পারতেছিলাম না। প্রশাসন কি করে, যদি জুলাই বিপ্লবের যারা আছে যদি সরকারের বিরুদ্ধে 200-300 কিলোমিটার থেকে বিভিন্ন জেলা থেকে পোস্ট করে তাদেরকে অ্যারেস্ট করে, অথচ সচিবালয় থেকে 5 কিলোমিটারের ভিতরের মধ্যে জুলাইকে কটাক্ষ করছে, শহীদদেরকে কটাক্ষ করছে, তারেক রহমান গালি দিচ্ছে, এটা কি সরকার চোখে দেখে না? তো আমরা তো ভাই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক, আমরা তো সরকারকে ভয় পাই না, এই সরকারকেও ভয় পায় না, আগের সরকারকেও ভয় পাই নাই। যদি আগের সরকারকে ভয় পাইতাম তাহলে আজকে সরকার থাকতো, আমরা জেলখানায় থাকতাম, নাহলে আয়নাঘরে থাকতাম। আমরা স্পষ্ট বলি, যেখানে যারা দুর্নীতি করবে সে যেই হোক তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব, তার বিরুদ্ধে কথা বলবো। আচ্ছা, আপনি যেদিন আঘাত করলেন এর পরের দিন আপনাকে যেভাবে মারধর করলো সেদিনের ঘটনাটা আচ্ছা, কিভাবে? এটাও আপনারা কিছুটা জানেন না, সেটাও বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের সেদিন একটা কর্মসূচি থাকে, আমরা প্রেস ক্লাব থেকে যখন শাহবাগ দিকে আসি তখন দেখি সে আবারও মানে আগে তো অনলাইনে দেখছি, চোখের সামনে সে আবারও মশাল মিছিল নিয়ে তার একটা প্রোগ্রাম থাকে 7টায়, অগাধ্য ভাষায় গালাগালি করছে। তো আমাদের সহযোদ্ধারা অনেকে আসার কথা ছিল, যেহেতু একটু আগে জানাইছি, তারাও আসতে আসতে বাবা আমি শুনি দাঁড়িয়ে, পরে তো কথা বলবো না। পরে তারা আসার আগেই দেখি যে না, আর হচ্ছে না, তখন আমি একাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ি। আপনি দেখবেন প্রথম কিন্তু আমি তাদেরকে পিটিয়েছি, একদম যতক্ষণ পেরেছি আমি পিটিয়েছি, আমার যতক্ষণ মতো মানে শরীরে শক্তি ছিল আমি যখন পেরেছি, প্রায় 10-15 জন একাই উড়াই ফেলছি। পরবর্তীতে ওরা আসলে পিছন থেকে আমাকে আঘাত করে মাটিতে শোয়াই ফেলে, পরবর্তীতে আমাকে আহত করে। আসলে তখন এখানে নিষিদ্ধ ছাত্রলীগেরও মিডিয়া সে যে এসেছিল, ওদেরই সব লোকজন ছিল আর কি। সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। আমার শুধু আমি হাসি, আর আমার ভালো লাগে যে আজকে আমার শহীদের মা ঘুমাইতে পারবে। কারণ একজন শহীদ আবু সাইদের মাকে যখন বলা হয়, আবু সাইদকে যখন বলা হয় যারা সন্তান, তখন ওই মায়ের কষ্ট লাগে। সে তো বেঁচে থাকতে এখন পর্যন্ত তার সন্তান হত্যার বিচারটা পাচ্ছে না। তো সেই জায়গায় যদি তাকে নিয়ে কটাক্ষ করে, তো এই বিচারটা যেন সে দেখে যেতে পারে, সেই জন্য তাদেরকে প্রতিহত করেছি। এটা নিয়ে আমার এই ঘটনার পরে তাকে মূলত গ্রেফতার করে থানায় নেওয়া হয়। মূলত এই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি এটা করেছেন, নাকি মূলত আপনারা তার প্রত্যেকটা কথা সরকার না, তা সরকারের দৃষ্টি আকর্ষণ তো আমরা আগেই করেছি। আমরা সে সরকারকে গালাগালিজ করতেছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গালাগালিজ করতেছিল, অশ্লীল ভাষায় কথা বলতেছিল, যেটা মেনে নেওয়া যাচ্ছিল না। তো সেই জায়গা থেকে আমরা তাকে প্রতিহত করেছি। আচ্ছা, আপনার ইদানিং আপনার ফেসবুকে একটু ঘাটাঘাটি করে দেখা গেছে যে আপনি হুমকি পাচ্ছেন, এরকম কিছু লিখছেন এবং মৃত্যুর ভয় বা এরকম কিছু লিখছেন। আপনি কি আদৌ আপনাকে হুমকি টুমকি দেওয়া হচ্ছে? আদৌ বলতে এখানে আমি বলি, আমার ফোনে প্রতি সেকেন্ডে 5টা থেকে 7টা কল আসে, ফোনটা অফ আমার। তো আমি আপনাকে যদি দেখাই, এগুলো সব হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কল, যে এগুলো সব আমার সুইচ অফ। এগুলো সব আপনি যদি দেখেন টাইমলি, যে এগুলো সব একই সময়, হ্যাঁ, এই যে 9:45, 9:45 কয়টা কল আসছে, কয়টা নাম্বার থেকে, 1, 2, 3, 4, 5টা নাম্বার থেকে, মানে প্রতি 1 মিনিটে 5-7টা করে এরকম প্রচুর কল আসে। তো কল এটা ম্যাটার না। এখন যেটা হয়, নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের লোকজন আমার লোকেশন বের করে ফেলে। তাদের এখনো সরকার ভিতরে তাদের এমন লোক আছে যে আমার লোকেশন বের করতে পারে। তারা আমার লোকেশন দিয়ে পোস্ট দেবে, সেখানে মেরে ফেলে। এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী, সে কিনা পোস্ট দেয় যে আয়াসকে কেউ যদি মারতে পারে বা তাকে যদি কেউ যদি ডিম থেরাপি দিতে পারে, তাহলে আমি তার সাথে ব্যাট শেয়ার করবো। কি করবো? আমি মৌখিক কথা বলতেছি না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আপনি পড়েন তো কে বলছে এই কথাটা, যে আওয়ামী লীগের নেত্রী, তার নামটা কি দেখেন লেখা আছে নিচে, পাইছেন? হ্যাঁ, তার নাম হচ্ছে নাদিয়া খানম। সে লিখছে এর যে ডিম থেরাপি দিতে পারবে, ওর লগে আমি 1 রাত কাটাবো, পেট শেয়ার করবো। কথা বুঝেন? আচ্ছা, এরপরে অসংখ্য লোক ফেসবুকে পোস্ট করতেছে যে আমাকে কেউ যদি হত্যা করতে, আমার হাতের দাম ধরছে এখন মতো 10 লাখ টাকা। কত লাখ টাকা? মানে আপনার একটা হাতের দাম এটার দাম ধরা হয়েছে 10 লাখ টাকা। এখন আমার কথা হলো, ভাই আমার হাতের দাম 10 লাখ, পায়ের দাম 20 লাখ, চোখের দাম এত, আমি তো ভাই কোনো পণ্য না। আমাকে যদি মারতে আসে, ওপেন এসে মারে ফেলবেন। এবং আরেকটা জায়গায় পোস্ট করছে, আরেকটাতে একটু কম করছে, এটাতে আমি আপনাকে যদি দেখাই, এটাতে দেখেন কত করছে, এটাতে পড়েন কত করছে। 10,000 নয়, 85,000। পরে 5 লক্ষ দেওয়ার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু সৈনিকরা। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, ওরা সোশ্যাল মিডিয়াতে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। একই সাথে যেটা করছে যে আমাকে মেরে ফেলতে পারলে একটা অ্যামাউন্ট ঘোষণা করছে। এখন হাদি ভাইয়ের ব্যাপারটা কি হয়েছে, হাদি ভাইকে কিন্তু চক্রান্ত করে হত্যা করা হয়েছে, আর আমাকে হত্যা করা হবে
আমি স্পষ্ট বলছি যে আমাকে মানে প্ল্যানিং করে হত্যা করা হবে, যেটা তারা অসংখ্য হাজার হাজার আইডি দিয়ে পোস্ট করতেছে। এটা নিয়ে আমি মোটেও ভয় পাচ্ছি না। বাট এমন যেমন আজকে আমি আপনার সাথে কথা একটা বলতেছি, জিনিস হলো আপনি ফেসবুকে, যেটা আমি বুঝতে পেরেছি, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনি এখনো আপনার বক্তব্যতে একটা বোঝা যাচ্ছে যে আপনাকে বিভিন্নভাবে হয়রানি বা হুমকি ধমকি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কোনো আইনি ব্যবস্থা বা আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? এখন দেখেন আমরা তো জুলাই বিপ্লবীরা যারা আছি, এখন আমি প্রথম অবস্থায় সরকারকে এটা বলবো যারা আমাদেরকে হুমকি দিচ্ছে হুম। তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আমি এটা বলবো না যে আমাকে প্রটোকল দেন, কারণ আমার একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি যখন চাইবে আমি তখন চলে যাবো। আমি আমার নিজের প্রটোকল চাই না। আমি চাই যারা আমাকে হুমকি দিচ্ছে, যারা আমাকে মারতে চায়, নিষিদ্ধ সংগঠন, তাদেরকে যেন আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এবং আমি যে আজকে এখন আপনার সাথে কথা বলতেছি, এটাও হইতে পারে যে এটাই আপনার সাথে আমার লাস্ট কথা। কেন বলেন তো? কারণ আমাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমার লোকেশন ট্র্যাক করা হয়। এমন হইতে পারে আগামীতে আপনার সাথে আমার নাও দেখা হইতে পারে, কালকে হইতে পারে, বা একটু পরে শুনতে পারে আমাকে গুলি করে মেরে ফেলছি। বাট আমি আফসোস নই, বাট আমি বলতে চাই যে আমার আমাকে প্রশ্ন হচ্ছে, যদি ওসমান হাদির মতো আপনার সাথে এরকম ঘটনা ঘটে বা আপনাকে মেরে ফেলে, বা আপনার দেশবাসী বা জুলাই যোদ্ধাদের নিয়ে আপনার শেষ বার্তা কি থাকবে? আমার শুধু একটাই বার্তা থাকবে, জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের বিশ্বাস। 71 সালে আমরা 71-কে ধারণ করি, কিন্তু 71-এর পরবর্তী সময়ে মুজিব 71-কে নিজের করে আওয়ামী লীগের করে নিয়েছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি। এখন 2টি বছরের মধ্যে জুলাইকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমার দেশবাসীর কাছে, আমার জুলাই যোদ্ধা ভাই এবং শহীদ পরিবারের একটাই দেওয়া থাকবে, শহীদ উসমান বিন হাদি হত্যার বিচার এবং গণ অভ্যুত্থানে যে সকল হত্যা হয়েছে সকল বিচার যেন হয় এবং খুনি হাসিনার যেন ফাঁসি হয়। আর আমাকে হত্যা করা হলে কোনো ধরনের আন্দোলন, রাস্তাঘাট বন্ধ, সাধারণ মানুষের ক্ষতি, কোনো কিছু করা দরকার নাই। শুধু আল্লাহ তাআলার কাছে আমার কাছে দোয়া করবেন। আমার হত্যার বিচারের জন্য রাজপথেও আমার দরকার নাই, কারণ আমি জানি যে এই বাংলাদেশে হত্যার বিচার হবে না। মানে এটার জন্য আপনি প্রস্তুত? প্রস্তুত, অলওয়েজ প্রস্তুত। আমি অলওয়েজ প্রস্তুত। আচ্ছা, আমরা এবার একটু ভিন্ন দিকে যাচ্ছি। সেটা হচ্ছে বিএনপি সরকারের 180 দিন। আপনার চোখে মূল্যায়নটা কেমন? আমার চোখে যদি আমি মূল্যায়ন করি, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকেরই কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজও থাকে, ভালো মন্দ মিলিয়ে আছে। কিন্তু সরকার যেটা করলো, জনাব তারেক রহমান, ওনার কাছে এটা আশা করি নাই। উনি বললেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, এখন উনি গণভোট মানছেন না। তো এটা না, চাই না। মানছেন না বিষয়টা এমন না। তিনি বলছেন আমরা মানবো, আমাদের একটা সময় আছে, 4 বছর সময় আছে। এমন হতে পারে আমরা 4 বছর যাওয়ার এখন আগে আসলে ধরেন গণভোটের সাথে তো অনেকগুলা মানে সম্পর্ক আছে। আপনি গণভোট যখন মানবেন তখন এটার এগেনস্টে অনেকগুলা চ্যাপ্টার ওপেন হয়ে যাবে। হুম, হুম। তো আপনি যদি লাস্ট দিন যায় না মানেন, তাহলে তবে আমার হবে না। আমার তো শুরুতেই মানতে হবে, ঠিক আছে? এবং জুলাই সনদে কি লেখা আছে? 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। অনেকগুলো ধাপ আছে এখানে। তো জুলাই সনদ মেনে নেন, জুলাই সনদ তো মানতেছেন না। তো এই জিনিসগুলো ওনার মানতে হবে। এবং যে একটা ক্রিটিক্যাল মুভমেন্ট গেল, বিভিন্ন রকম সাবেক উপদেষ্টারা ছিলেন, একটা ইন্টারিম সরকার গভর্নমেন্ট গেল, বর্তমান নির্বাচিত সরকার। তো সেই জায়গায় ওনাদের কারেকশন হতে কিছু সময় লাগবে, সবকিছু মিলে সময় লাগবে। বাট তবুও আমার কাছে মনে হচ্ছে যে উনি আসলেই জুলাইয়ের পক্ষে শক্তি যারা আছে তাদেরকে উনি ভালো চোখে দেখতেছে না। এবং জুলাইকে ওনাদের ধারণা, মানে জুলাইটাকে নিয়ে ওনারা আসলে ওনাদের জায়গা থেকে আর একটু অ্যাক্টিভ হওয়া উচিত। এখন পর্যন্ত আমি একদম ক্যামেরাতে বলতে পারবো, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি এখন পর্যন্ত যতগুলো মায়ের বুক খালি হয়েছে শহীদ পরিবার, তাদেরকে একসাথে করে বসে একটা প্রোগ্রাম করতে পারেন একসাথে। উনি ভিন্নভাবে করেছে, কিন্তু এটা না, ওনার উচিত ছিল সবাইকে একসাথে করে একটা, মানে উনি তো ওনাদের জন্য প্রধানমন্ত্রী, তাই না? তো তাদের জন্য একটা দিন উৎসর্গ করে দেখ না, কি এমন ক্ষতিটা হবে, তাই না? তো এটা ওনার করা উচিত। আর আমি বলবো যে আসলে আমরা তো সাধারণ মানুষ, যারা সরকারি চাকরি করে তাদের একটা ভালো স্যালারি আছে, ইনসেনটিভ আছে, বোনাস আছে। যারা খেটে খাওয়া মানুষ, তারাও বাজারে গেলে মাছ মাংসর দাম যেটা, এবং সরকারি চাকরিজীবীরা যারা যায় তাদের জন্য সেটা। সেই জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা যেন উনি খেয়াল রাখে। গ্যাসের সমস্যা হচ্ছে, এটা যেন আমরা সহজেই পেয়ে যাই। বিদ্যুতের সমস্যা হচ্ছে, এখন দেখেন দিনের বেলা আপনি লোডশেডিং করেন, কিন্তু মেনে নিতে পারি, কিন্তু রাতের বেলায় যখন আমরা পড়ার টেবিলে বসি, রাতের বেলায় আসলে অন্ধকারে পড়া যায় না। তারপর রাতের বেলায় ইলেকট্রিসিটিটা খুব বেশি দরকার, আমরা দেখি রাতের বেলায় কারেন্ট থাকে না। তো সেই জায়গায় ইলেকট্রিসিটিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের বয়স্ক পিতামাতারা থাকে, রাতে আমরা পড়তে বসি, সবকিছু মিলিয়ে ইলেকট্রিসিটি, গ্যাস, এই বিষয়গুলো যদি একটু উনি খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখে,
তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি এটা। কারণ আমরা তো ভাই খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, পেশাজীবী, বিভিন্ন ভাই দেখেন, যিনি রিক্সা চালায় তিনিও কিন্তু 70 টাকা কেজি চাল কিনে। আমি মাসে 20,000 টাকা ফর এক্সাম্পল বেতন পাই, আমিও কিন্তু 70 টাকা কেজি চাল কিনি। যিনি রিক্সা চালায় ইনি মাসে পায় 15,000 টাকা, ভাই আমি পাই কি কত? 20,000 টাকা, 5,000 টাকা বেশি। আবার যিনি গভর্নমেন্ট চাকরি করে উনিও কিন্তু 70 টাকা কেজি চাল কিনে, উনার বেতন 70,000 টাকা। তাহলে উনি 70 না, উনি 100 টাকা কেজি কিনতে পারবে। ভাই আমি তো গরিব মানুষ, আমি তো খেটে খাওয়া মানুষ, আমি তো দিন মজুর, আমি তো শ্রমজীবী। ভাই আমি তো আপনাদেরকে মানে আমাদের ট্যাক্সের বেডের টাকাতে চলেন। এখন আপনি যারা গভর্নমেন্ট অফিসার তাদেরকে বেশি ফেসিলিটিস দিবেন, তাদের কাছে টাকা পয়সার কোনো বিষয় না, তারা ঘুষ খাইতে পারে। তার রিক্সাওয়ালা কি ঘুষ খাইতে পারে? তারে কেউ 10 টাকা 20 টাকা দেয়, টিপস দেয়। আপনি যদি 30 টাকা ভাড়া জায়গায় সে যদি 40 টাকা দেয়, আপনি তাকে ধমক দেন, এই বেটা 10 টাকা ভাড়া বেশি কেন নিলি? আপনি তো একজন রিক্সাওয়ালাকে 10 টাকা ভাড়া বেশি দিচ্ছেন না, আপনি একটা গভর্নমেন্ট অফিসার যা আছে তাকে ঘুষ দিচ্ছেন আপনার কাজের জন্য, তদবিরের জন্য। তাহলে দিন শেষে অবহেলিত কারা? আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশায় যারা আছি তারা। সেই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের দরকার, সেগুলো যেমন খাদ্য, বস্ত্র, এগুলো আমাদের যেন একটু খুব কমে আমরা পাই। আচ্ছা, আমরা একটা প্রশ্ন যেতে চাচ্ছি, সেটা হচ্ছে তারেক রহমানের ভারত সফর নিয়ে। দেখা যাচ্ছে এই করবে কি করবে না, কখন করবে, এটা একটা টাইম টেবিল নিয়ে ভারতের সঙ্গে দেন দরফা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার তিনি যদি ভারতকে বোল্ড ডিসিশন দেন যে খুনি হাসিনা সহ যতগুলো লীগের কর্মী ওইখানে আছে যতদিন পর্যন্ত না ফেরত পাঠাবে, এবং শহীদ উসমান বিন হাদির হত্যাকারী খুনি ফয়সাল সহ তার সহযোগী যতদিন পর্যন্ত না পাঠাবে, ততদিন পর্যন্ত তিনি কোনো সফর করবে না। একই সাথে বাংলাদেশ থেকে যে জিনিসপত্র ভারতে বিক্রির জন্য পাঠানো হয় বা ভারত থেকে যেগুলো আনানো হয়, এই বিষয়গুলো যদি উনি একটু মানে ভালোভাবে হ্যান্ডেলিং করে, বা তাদেরকে সেই জায়গায় যদি একদম একদম ভালোভাবে ফেস করে, তাদেরকে যদি স্টপ করিয়ে রাখা হয় যে না এগুলো না করলে আমরা এটা করবো না, তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে, বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আহ, ডাকসুর ভিপি হিসেবে ভিপি নূর নাকি ভিপি সাদেক কাইম, কাকে আপনার অলওয়েজ পছন্দ? এবং সাদেক কায়েম। বিপিন নূর তো হচ্ছে উনি বিকাশ নূর, বর্তমান মেবি প্রতিমন্ত্রী হচ্ছে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আসলে বিপিনুর আর সাদেক কাইম দুইটা ব্যক্তি, দুইটা পার্সন আলাদা। বিপিনুরও একজন আন্দোলনের স্টেক হোল্ডার এবং উনি বহুবার তিনিও কিন্তু প্রতিকূল পরিবেশে বহুবার আহত হয়েছে বিভিন্ন পর্যায়ে। সরকার দলের কিন্তু আসলে হয়েছে কি জানেন, বিপিনুর করছে নিজের জন্য, আর সাদিক কায়েম করছে ডাকসুর জন্য, ডাকসুর শিক্ষার্থীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য। পার্থক্য এতটুকু। আচ্ছা, রাশেদ খানকে নিয়ে আপনার মন্তব্য কি? রাশেদ খানকে নিয়ে মন্তব্য, রাশেদ, আসসালামু আলাইকুম রাশেদ ভাই, আমাকে যদি দেখে থাকেন, আমাকে যদি শুনে থাকেন, আমি আমার পরিচয়টা প্রথমে দিচ্ছি। আমি আনম আয়াস, জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক, এবং আমি সেই জুলাই গণ অভ্যুত্থানের দিকে এখনো আছি। আপনার মতো বারবার রাজনৈতিক দল পরিবর্তন করছি না। তো সেই জায়গা থেকে তাকে বলবো যেটা, আসলে তাকে তো একটা উদ্দেশ্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে কোঠা না মেধা, তাই না? তো কোঠা ঠিকই আছে, বিএনপির অনেক ত্যাগী নেতা আছে যাদের আজকে এই রাশেদ খানের জায়গায় থাকার কথা, সেখানে আছে রাশেদ খান। আসলে তিনি তেল দিতে পারে প্রচুর, আর বুইফুর কথাবার্তা বলে, ওনার কিছু বুইফুর কথাবার্তা এড়িয়ে চলতে হবে এবং তেলটা একটু কম দিতে হবে। আর উনি যেভাবে বুইফুর কথাবার্তা বলেন, এই বুইফুর কথাবার্তা মানুষ খাবে না। উনাকেও তো যখন বাসায় হামলা করা হইলো তখন তো বিশ্ববাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, এটা আমরা কিন্তু ভুলে যাই নাই। কাজেই ক্ষমতায় কিন্তু সবকিছু না, ওনার মনে রাখতে হবে এই সরকার হয়তো এখন আছে 5 বছর, আবার থাকতেও পারে, না থাকতে পারে আগামী 5 বছর। এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে কি, ক্ষমতার ভাইয়া অপব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খুনি হাসিনার মতো হবে। এই জিনিসটা রাশেদ খানের মনে রাখতে হবে। রাশেদ খান নামে একটা অভিযোগ রয়েছে যে সে নাকি আগে শিবির করতো, শিবির থেকে সে আলাদা একটা আসলে ছাত্র সংগঠন। রাশেদ খান কি করতো না সেটাই তো আপনি বলতে পারেন। শিবির করতো, গণ অধিকার করতো, ছাত্র শক্তির সাবেক সংগঠন করতো, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে তার যুক্ত ছিল। সে তো খুনি হাসিনা আম্মা বলে নাই, সে তো মা ডাকছে, সেও তো বলছে ঠিক আছে শেখ হাসিনা মাইনা নিছে, তোমরা স্টপ দাও, বলে নাই? রেকর্ড আছে, আপনি মিডিয়াতে দেখেন। তো সে কোনটা করে নাই, এখন বিএনপি তে আসছে, শুধু এখন এনসিপি তে করে নাই। এমনও হইতে পারে ভাই রেকর্ড, যদি আগামীতে কোনো কারণে আল্লাহ যদি চায়, বাংলাদেশের মানুষ যদি চায়, যদি এনসিপি ক্ষমতায় আসে, তাহলে দেখবেন সে এনসিপি তে চলে গেছে। এটা হইতে পারে, একদম রেকর্ড করে রাখেন, হইতে পারে। আমি মারা দিতে পারি, কিন্তু আমার এই কথাটা তো মারা যাবে না, হইতে পারে, কারণ সে তো ভাই খুব চাপতে পারে।
আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যেটা বলেছিলেন যে আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন, আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো চাঁদাবাজ। চাঁদাবাজিটা আগের চেয়ে কমেছে কিনা বাড়েছে? চাঁদাবাজিটা আগের চেয়ে বেড়েছে, অনেকটা বেড়েছে। কিভাবে? আগে চাঁদাবাজি হইতো একটা সিস্টেমে, এখন আর একটা সিস্টেমে হয়। কি ধরনের system? ধরেন আপনি যদি কোনো কারণে সাধারণ মানুষ সেজে যান, বাস স্ট্যান্ড গুলো বা বিভিন্ন মার্কেট গুলো, সে ছোট ছোট দোকানেই যারা আছে তাদের কাছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। একদম সিম্পল হিসাব। চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি চলছে, এবং এটা মানে ছোট কর্মী থেকে বড় কর্মী, বড় কর্মী থেকে আরো বড় 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 প্রধানের কাছে ঢুকছে, সবাই এটার ভাগ দিচ্ছে, এটাই সিস্টেম। আচ্ছা, আমরা যদি আপনাকে বলি যে আপনার ইনকামের সোর্স কি, আপনি কিভাবে চলেন, আচ্ছা। আপনি একটা দলের সদস্য সচিব, ওকে, ফাইন। আপনার দলটা কর্মীদের কিভাবে পরিচালনা আচ্ছা, করেন, হ্যাঁ। ইনকামের সোর্স? প্রথম কথা হচ্ছে রাষ্ট্র সংলাপ ফোরাম SDF, আমরা এখানে কেন্দ্রীয় কমিটি যে ভাই বোনেরা আছি, আমরা প্রতি সপ্তাহেই আমাদের সাধ্য অনুযায়ী, আমরা তো বিভিন্ন ভাবে মানে ফুড খেতে যাই, কাপড় চোপড় কিনি বা শপিং করি পরিবার থেকে টাকা পয়সা নিয়ে, আমরা সাধ্য অনুযায়ী কিছুটা টাকা আমরা প্রতি সপ্তাহে দিই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে প্রায় 110 জন মেম্বার আছে, প্রতি সপ্তাহে দিই, এটা একটা। আর আমাদের যিনি মুখ্য সংগঠক আছেন বাদশা ভাই, উনি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, তিনি পার মান্থ একটা অ্যামাউন্ট দেয়। আর আমার যে ব্যাপারটা হচ্ছে, আমি স্টুডেন্ট এখনো, আর হচ্ছে আমাদের পারিবারিক ভাবে হাসপাতালের বিজনেস আছে, এটা অনেকদিন যাব। তো সেখান থেকে মানে আমার হাত খরচ ঢাকা বা যে টাকা পয়সাটা সেটা আমি পেয়ে থাকি আর কি। আপনি জেনে থাকবেন আমার কিন্তু ক্যান্সারও ছিল 2019 থেকে 2024 সাল পর্যন্ত, যেখানে আমার ফ্যামিলি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট খরচ করে আজকে মহান আল্লাহ তাআলা চাইছে বিধায় আমি আপনার সামনে কথা বলতেছি। আমি 2বার আইসিইউতে ছিলাম, আমাকে গুম করা হয়েছে, আমি জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের আঘাতে আহত হয়েছি। তো কাজেই আমি আমার উত্তরটা আশা করি দিতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সরকার নতুন করে একটি বাস সার্ভিস চালু করেছে নারীদের জন্য। এই সার্ভিসটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? প্রথম কথা হচ্ছে, দেখেন আমি প্রথমে যেটা বলবো, আমাদের মা বোনদেরকে রক্ষাকারী মানে যে ভাইয়েরা বিয়ে করেছে, যে বোনরা আছে, তাদের রক্ষা কবচ একমাত্র তাদের হাজবেন্ড, আর বিয়ের আগে হলো তাদের পিতা এবং তাদের ভাই। তাহলে তো পুরুষতান্ত্রিক পরিবার হয়ে গেল। আগে নারীরা কি পারবে না না, আগে আমার কথা শেষ করতে দেন ভাইয়া। জি। তো সেই জায়গা থেকে আমি বলি, এটা এমন হইতো যদি এই বাসগুলোতে ড্রাইভার মেল থাকতো, কোনো মেল যাত্রী নেওয়া যাইতো না, সুবিধা অসুবিধা বলতেছি, আর হেল্পার ফিমেল নিতে পারে, তাহলে ধাক্কাধাক্কি হবে না, গায়ে হাত দেওয়া হবে না, টাকা পয়সা নিয়ে এটা। হ্যাঁ, এখন কেন ড্রাইভার মেল নিতে বলতেছি, দেখেন এত বড় একটা গাড়ি, আপনি লং ড্রাইভে যাচ্ছেন, হঠাৎ করে যদি একটা চাকা ব্রাস্ট হয়ে যায়, এই চাকাটা সারাবে কে? আমার যে আপুটা আছে, এই আপুটা তো চাকাটাই খুলতে পারবে না। আমি তো একদম অন রেকর্ড বলছি, চাকা খুলতে পারবে? এই মানে শক্তিটা কি আছে? আপনি যাই বলেন, এটা কি আছে? খুলতে পারবে? তো এই জায়গাটা কখনো চিন্তা করেছেন? আমি একটু আগে মানে সন্ধ্যার দিকে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে মহিলা ড্রাইভার তিনি আসন ছেড়ে দিয়ে তার একজন পুলিশ আসনকে বসাচ্ছেন, যে বলছে যে এই ওভারব্রিজটা উঠাইতে হবে, এজন্য উনি এই কনফিডেন্সটা পাচ্ছিলেন না। তো সেক্ষেত্রে তাদের ট্রেন আপের কোনো ঘাটতি আছে? এখন দেখেন, ট্রেন আপের ঘাটতি আছে, অবশ্যই ট্রেন আপের ঘাটতি আছে। আমরা এতটুকু বলি, বাংলাদেশের মানুষের সুবিধা দরকার, সুবিধা আপনি দেন। কাজেই যদি এমন যেন না হয় যে এই বাস চলাচলের মাধ্যমে যেন সাধারণ মানুষের জীবন না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবং আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট আছে, এটা যদি আরো ভালো হইতো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বোনেরা যায়, গভর্নমেন্ট বা প্রাইভেট, সেখানে যদি এই বাসটা সার্ভিসটা চালু হইতো, তাহলে সেটা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের জন্য লাভবান হইতো। এখন ধরেন কেন লাভবান হইতো, শিক্ষার্থীরা কিন্তু নিয়মিত একটা টাইমে যাওয়া আসা করে কিনা, আর আমাদের মা বোনরা কিন্তু খুব কম বের হয় বাসা থেকে। কারণ আবার যারা ডিউটি করে তারা বের হয়, বিভিন্ন ব্যাংকার যারা আছেন, যারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, তারা বের হয়, কিন্তু পুরুষের থেকেও সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। বা বাজারও কিন্তু বোনেরা করে না, কিছু বাস অনেক খালি ছিল, সিট খালি ছিল, হ্যাঁ, তো কম। তো সেই জায়গা থেকে সবচেয়ে বেশি সুবিধা হইতো যে আমাদের বোনরা যদি বা বিভিন্ন অফিস কেন্দ্রিক এবং ভার্সিটি স্কুল কলেজ কেন্দ্রিক যদি এই বাসগুলো আশেপাশে থাকতো, এখান থেকে একটা সময় যাওয়া আসা করতো খুব অল্প টাকার মাধ্যমে,
যেটা পাবলিকের কাছে নিতেছে, এই বাসগুলো যদি ওইখানে থাকতো তাহলে সবচেয়ে বেশি লাভবান হইতো। এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ দেখেন মহিলা মানুষ তো মানে ভয় পায়, তারা বিষয়টা আমি বলছি না। যদি ধরেন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এটা নিয়ে বর্তমান সরকারের অনেক সমালোচনা হবে, মানে মানে প্রচুর সমালোচনা হবে। এবং আমি তো কালকে রাতে আমার কাছে মনে হলো, আচ্ছা যদি এই মুহূর্তে বাসের 2টা চাকা পাংচার হয়ে যায় তাহলে চাকা কখন খুলবে, কেমনে খুলবে? এখন ধরেন তারা তো আর পুরুষ মানুষ নিয়ে ঘুরবে না, কারণ ওই বাসে মহিলা যাত্রী, মহিলা হেল্পার, মহিলার পাইলট ড্রাইভার, তাহলে পুরুষ মানুষ এনে নাই, তাহলে তারা কেউ কল দিতে হবে, তাই না? আবার রাস্তাটা যখন বাসটা যখন দাঁড়ায় থাকবে আবার জ্যামের তৈরি হবে কিনা? কারণ গাড়ি তো যাচ্ছে না, তো পিছনে মানে যাতায়াতের সমস্যা হবে না? তো এমন ভাবে যদি কোনো কারণে দাঁড়ায় তাহলে তো পুরোটা রাস্তা বন্ধ হয়ে যাবে, হাজার হাজার মানুষের কষ্ট হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি। আমরা সর্বশেষে একটা আইন নিতে যাচ্ছি যে আজকে সরকারের সমালোচনা করার কারণে ছাত্রদলের এক নেতাকে ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, আজীবন বহিষ্কার করা হয়েছে। তো এইটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা নিয়ে মন্তব্য হলো, এখানে আমি একটা কথা বলি, এই জন্য আমি কোন রাজনৈতিক দলে নাই, আমি কোন রাজনৈতিক দলের না, আমি বাংলাদেশের মানুষের। কেননা আজকে আমি যদি বাংলাদেশের মানুষের পক্ষের লজিক্যাল কথা যদি না বলতে পারি বা বলি, আমি যে রাজনৈতিক দলই থাকবো, এটা এমসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, তারা আমাকে এই ধরনের ব্যবস্থা নিবেই। কারণ তারা তো চায় না যে তাদের ভুলগুলো আপনি তুলে ধরেন, তারা চাইবে আপনি তাদেরকে তেল মারেন রাশেদ খানের মতো। তো সে তো আর রাশেদ খান না ভাই, সে তো সাধারণ মানুষ, এবং সে আসলেই আমাদের বেগম জিয়া ম্যাডামকে ধারণ করে এবং জিয়াউর রহমানকে ধারণ করে, সেই জন্য সে এই কথা বলেছে। মহেশ, আপনাকে ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি পরবর্তীতে আপনাকে আমরা পাশে পাবো। সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আনম মহেশ, আপনার জন্য আমাদের সোনালী নিউজ এবং ম্যানুলার পক্ষ থেকে ছোট্ট একটি gift রয়েছে। অসংখ্য ধন্যবাদ সোনালী নিউজকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ আবারও। তো দেশবাসীর কাছে একটাই চাওয়া থাকবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।